আজ আমরা ক্লাস 9-এর পেজ নাম্বার 124-এর একটা উপপাদ্য পড়ব, উপপাদ্য 20। প্রশ্নটা ভালো করে প্রত্যেকে পড়ো আর বইটা বার করে রাখো হাতের সামনে, তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখো, প্রশ্নে বলা ছিল কোনো ত্রিভুজের দুটি বাহুর, এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুটি বাহু একটা এবি আর একটা এই দেখো এই এসি, দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ। দেখো মধ্যবিন্দু কোনটা? এটা একটা মধ্যবিন্দু, এটা একটা মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। আচ্ছা, সংযোজক রেখাংশ মানে কি? সংযোজক রেখাংশ মানে হচ্ছে দুটো রেখা যুক্ত করলাম, এই যে দুটো বিন্দু দিয়ে দুটো বিন্দু যুক্ত করলাম, এটাকে ডি সংযুক্ত রেখা বা সংযোজক রেখাংশ। এই রেখাংশটা বলছে তৃতীয় বাহু কোনটা? বিসি। এই তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। সমান্তরাল ও অর্ধেক মানে আমাদের কী প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এই যে ডিটা সমান্তরাল বিসি প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে হবে এই যে ডিটার দৈর্ঘ্য, এই ডিটার দৈর্ঘ্য বিসির থেকে অর্ধেক। তার মানে হচ্ছে ডিটা হাফ অফ বিসি। এটুকু আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের শুরু করা যাক। তো প্রথমে যেটা হয়, প্রথমে আমাদের প্রদত্ততে কী লিখি আমরা? যে এবিসি একটি ত্রিভুজ। তো দেখো তাহলে কী লিখবো? বইটা সবাই দেখো, আমি লিখছি না। এবিসি একটা কি ত্রিভুজ, যার এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। তাহলে আমার কি হলো? এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই। আর ডিটা কি করলাম? যুক্ত করা হলো। এটুকু প্রত্যেকে বুঝতে পেরেছো? ডিটা যুক্ত করা হলো। আচ্ছা, আমি কিন্তু শুধুমাত্র থিওরেমটা বুঝিয়ে দিচ্ছি, লাইন বাই লাইন কিছু লিখবো না, লাইন বাই লাইন বইতেই পড়বে। আচ্ছা, এবার দেখো প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? আমি এক্ষুনি এখানে দেখালাম। প্রমাণ করতে হবে কি? দেখো, ডিটা এই যে সংযোজক রেখাংশ বিসি এর সমান্তরাল, আবার সেই সংযোজক রেখাংশটা ডি হাফ অফ বিসি, অর্থাৎ তৃতীয় বাহুর অর্ধেক। সংযোগ রেখাংশ হচ্ছে এই এবির মধ্যবিন্দু ডি আর এসির মধ্যবিন্দু ই, এই দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ। ঠিক আছে, এইটুকু আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে কিসে যাব? অঙ্কন। কিসে যাব আমরা? অঙ্কন। দেখো ভালো করে। আচ্ছা, অঙ্কন হচ্ছে যেটা আমরা এক্সট্রা আঁকি। দেখো, এক্সট্রা আঁকি মানে এই যে দুটো জিনিস, এইটা আর এইটা, এই দুটো রেখা আমার উপপাদ্যের প্রশ্নে কিছু বলা ছিল না, তাহলে এই দুটো জিনিস আমার এক্সট্রা আঁকতে হয়েছে প্রমাণ করবার জন্য। তাহলে কী করেছি দেখো, এই ইডিকে এফ পর্যন্ত এমন করে বর্ধিত করেছি যাতে ইডি সমান সমান ডিএফ হয়। একটু বোঝো ভালো করে। ইডিকে এফ পর্যন্ত এমন করে বর্ধিত করেছি যাতে ইডি সমান সমান ডিএফ হয়। ঠিক আছে, মানে এই দুটো দৈর্ঘ্য সমান। আর কি করলাম? বিএফটা যুক্ত করলাম। কেন? কারণ এই দুটো ছবি সম্পর্কে আমাদের প্রশ্নে কোনো লিঙ্ক ছিল না। প্রশ্নে আমাদের এইটুকু বলা ছিল, দেখো আমি হাতে চাপা দিয়েছি, প্রশ্নে আমাদের এইটুকু বলা ছিল, এই ত্রিভুজ, এদের সংযোজক সরলরেখাংশ এইটা, আর এইটা এর অর্ধেক, আর এইটা এর সাথে সমান্তরাল। কিন্তু এইটুকু পোর্শন কিছু বলা ছিল না, তাই এইটুকু পোর্শন আমার এক্সট্রা রাখতে হয়েছে। তাহলে এক্সট্রাটা কী করলাম? ইডিকে এফ পর্যন্ত এমন করে বর্ধিত করানো হলো যাতে ইডি সমান সমান ডিএফ হয় এবং বিএফটা যুক্ত করে দিল। তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু বইটা পড়ো, বইটা দেখো। আমি যখন বোঝাচ্ছি তোমরা কিন্তু বইটা খুলে রাখো, কারণ এইভাবে তো লাইন বাই লাইন লেখা সম্ভব নয়। তো তোমরা বইটা খুলে রাখো, তাহলে বইটা খুলে রাখলে কী হবে? বই দেখে দেখে তোমাদের, আমি পড়াচ্ছি, বই দেখে দেখে পড়াতে সুবিধা হবে। আচ্ছা, এবার আমি যাব প্রমাণে। যাব।
এই কথায় যাই যে প্রমাণ সুবিধার্থে ছবিটার একবার এঁকে নিই, তাহলে সুবিধা হবে। দেখো এই যে এটা ছিল, এরকম ছিল আমাদের ছবিটা অনেকটা, হাত দিয়েই আঁকলাম। দেখো তাহলে এই যে এই জায়গাটা ছিল ডি ই আর এফ। আচ্ছা, আমার দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে এডিই আর একটা হচ্ছে বিডিএফ। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা শর্ত বার করব। তাহলে আমরা এখন কি লিখব? প্রমাণ। কারণ আমাদের কী হয়ে গেছে, আমাদের প্রদত্ত হয়ে গেছে কি দেওয়া ছিল, তারপরে কি বললাম প্রমাণ করতে হবে, কি দেখালাম এই যে প্রমাণ করতে হবে এইটা, প্রত্যেকে দেখিয়েছি যে প্রমাণ করতে হবে, এই যে এটা প্রমাণ করতে হবে ছিল। আর অঙ্কনটা তো বললাম যে এটাকে বর্ধিত করা হলো সমানভাবে, যাতে এটা সমান সমান এটা হয় এবং বিএফটা যুক্ত করা হলো। আমরা প্রমাণে যাব। প্রমাণ হচ্ছে ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিএফ এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে আমরা কী কী পেতে পারি? ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ বিডিএফ এর মধ্যে কী কী পেতে পারি? তো প্রথম শর্তটা দেখো, প্রথম শর্তটা আমি বলতে পারি এই যে দুটো কোণ দেখতে পাচ্ছ, এই যে আমি লাল পেন দিয়ে দিয়েছি, এই দুটো কোণ বিপ্রতীপ কোণ। তাহলে আমি বলতে পারি কোণ এডিই সমান সমান কোণ বিডিএফ, যেহেতু কী কোণ? বিপ্রতীপ কোণ। আমি লিখলাম না, বুঝে লেখা দেখবে। বিপ্রতীপ কোণ মানে কি? এই যে বিপ্রতীপ কোণ, দুটো এরকম রেখা যদি যখন মিট করে, তাহলে এই দুটো বিপরীত দিকের কোণকে বিপ্রতীপ কোণ বলে। এটার বিপরীত এটা হবে, এটার বিপরীত এটা হবে, এটার বিপরীত এটা, এই দুটো কোণ সমান হয়। শুধু বিপ্রতীপ না, এই দুটো কোণ সমান হয়। তাহলে এখানে আমি কি বলতে পারি? এই দুটো কোণ শুধু বিপ্রতীপ নয়, সমান কোণ, সমান বিপ্রতীপ কোণ। তাহলে এডিই এবং কোণ বিডিএফ দুটো কি সমান। আচ্ছা, দ্বিতীয় শর্ত কী হবে? দেখো এডি সমান সমান ডিবি বলতে পারি আমরা, অবশ্যই বলতে পারি। কেন বলতে পারি বলো তো? কারণ প্রশ্নে বলে দিয়েছিল না যে এবি বাহুর মধ্যবিন্দু ডি। প্রশ্নে তো বলা ছিল এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই, কারণ দুটি বাহুর মধ্যবিন্দু বলে দিয়েছিল না, দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। দুটি বাহুর মধ্যবিন্দু যদি বলে দেওয়া থাকে, তাহলে আমার এই এবি বাহুর মধ্যবিন্দু এই ডি ছিল, তাই না? আর এসি বাহুর মধ্যবিন্দুটা ই ছিল। তাহলে আমি এখানে তো বলতেই পারি এডি সমান সমান ডিবি একটা শর্ত। তাহলে এটার লিখলাম এডি সমান সমান ডিবি, যেহেতু প্রশ্নানুসারে, তবে অনেক বইতে লেখা থাকে স্বীকার। অনেক বইতে লেখা থাকে স্বীকার। আচ্ছা, এবার যে 3 নম্বরটায় শর্তে যাব। 3 নম্বর শর্তটা দেখো আমাদের কি দেওয়া আছে। 3 নম্বর শর্তটা তোমরা কিন্তু প্রথমে প্রদত্ত লিখবে, তারপরে প্রমাণ করতে হবে, তারপরে অঙ্কন, তারপরে কিন্তু প্রমাণ। আচ্ছা, 3 নম্বর শর্তটা দেখো। 3 নম্বর শর্তটা হচ্ছে ইডি সমান সমান ডিএফ। ইডি সমান সমান ডিএফ। আমার বলি কেন এটা কেন সমান হলো? দেখো ইডি সমান সমান ডিএফ, তার কারণটা হচ্ছে আমি অঙ্কন অনুসারে এমনভাবেই এঁকেছি, এই ইডিকে ডিএফ পর্যন্ত এমন করে বাড়িয়েছিলাম যাতে এই দুটো সমান হয়। এই যে আমি এই যে ছবিতে বলেছিলাম যে অঙ্কনে ইডিকে এফ পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে ইডি সমান সমান ডিএফ হয়। আমরা করতেই পারি, তার মানে আমরা এখানে তো বলতেই পারি যে ইডি সমান সমান ডিএফ। তার কারণটা হচ্ছে এখানে অঙ্কন অনুসারে বা অঙ্কন অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমার 3টে শর্ত পেয়ে গেলাম। যখনই আমি 3টে শর্ত পেয়ে গেলাম, তখন আমি ত্রিভুজ দুটো কী বলতে পারি? সর্বসম। ত্রিভুজ দুটো কী বলতে পারি? তাহলে আমি কী বলতে পারি? ত্রিভুজ দুটো ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ বিডিএফ বলতে পারি। এটুকু তো বোঝা গেল, ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ বিডিএফ। আচ্ছা, এই দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে গেল, তখন আমাদের এবার সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুতে যেতে হবে। আচ্ছা দেখো, এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা
আমি বলছি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু মানে কি? মানেটা হলো আমি এখন বলতে পারি এই সমান সমান এফবি, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। লিখলাম না, এগুলো লেখা আছে, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আচ্ছা, অনুরূপ বাহু মানে কি? অনুরূপ বাহু মানে হচ্ছে, দেখো এই যে ত্রিভুজ দুটো নিয়ে আমি সর্বসম প্রমাণ করেছিলাম, এই ত্রিভুজের এটা দেখো, আমি বলতে পারি একটা ত্রিভুজের পা, ঠিক তাহলে এই ত্রিভুজটার পা কোনটা হবে? এইটা। ঠিক অনুরূপ মানে একই রকম, অনুরূপ মানে একই, মানে এর তল এই ত্রিভুজটার নিচে এটা আছে, এই ত্রিভুজটার নিচে এটা আছে, তাই এই দুটোর অনুরূপ বাহু এটা। তাহলে এই দুটো ত্রিভুজের অনুরূপ বাহু কি? একটা এই আর এফবি, এদেরও কি সমান হবে? কেন সমান হবে? যেহেতু আমরা জানি নিয়ম যে সর্বসম হলে তাদের অনুরূপ বাহু সমান হয়। তাহলে আমি এখন কি পেলাম? এই সমান সমান কী পেলাম? এফবি। আচ্ছা, এখানে কি শর্ত অনুসারে হয়েছিল ওটা লিখতে হবে। শর্তটা ছিল এস শর্ত অনুসারে। যদি বলি কেন আমরা, কারণ এখানে দেখো আমি একটা বাহু নিয়েছি তাই এস, আর একটা কোণ নিয়েছি তাই এ, আরেকটা নিয়েছি সাইড, তাহলে আরেকটা এস। বাহু কোণ বাহু, এই তিনটে শর্ত নিলাম। তাহলে আমি এখানে কি পেলাম? এই সমান সমান এফবি পেয়েছি, এই সমান সমান এফবি, যেহেতু সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আচ্ছা, এবার আমি একটা জিনিস লিখতে পারি, তোমরা বলো দেখি, এই সমান সমান ইসি লিখতে পারি? যদি সমস্যা হয় তাহলে দেখো, আমাদের প্রশ্নে কিন্তু বলা ছিল কিন্তু একটা মধ্যবিন্দু এসি। প্রশ্নে দেখো দুটি বড় মধ্যবিন্দু বলা ছিল, তাহলে আমি এই যে আরেকটা বাহু ছিল যেটা নাকি এই যে তাহলে এটা মধ্যবিন্দু, এইটা মধ্যবিন্দু হলে বলতে পারি না এই সমান সমান এসি? তাহলে আমি অবশ্যই বলতে পারি এই সমান সমান এসি। এটা কারণটা কি? যেহেতু প্রদত্ত বা প্রশ্নে দেওয়া আছে, যেহেতু প্রদত্ত বা প্রশ্নে দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা কি পেলাম? এটুকু হয়ে গেল। আচ্ছা, আমরা তাহলে এর আগে দেখো যে জিনিসটা শেখালাম সেখানে কি পেলাম একটু দেখো, এই সমান সমান এফবি এবং এই সমান সমান ইসি, এই দুটো জিনিস পড়েছি। দেখো এই যে একটা জিনিস এর সাথে সমান, আবার এই জিনিসটাই এর সাথে সমান, তার মানে কি তিনজনেই সমান। আমি যদি তোমাকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, তুমি দেখো এই জায়গাটা দেখো, রাম শ্যাম যদু। তো রাম যা টাকা পায় শ্যাম সে টাকা পেল, আবার শ্যাম যে টাকা পায় সেই টাকাটা যদু পেল। তার মানে কি তিনজনেই একই টাকা পেয়েছে। তার মানে কি রাম যা পেলো, শ্যাম যা পেলো, যদু তা পেলো, তার মানে তিনজনেই সমান। ইভেন এই দুজনেও সমান, আবার এই দুজনেও সমান, আর বলতে পারি এই দুজনেও সমান, যা ইচ্ছে বলতে পারি, তিনজনেই সমান। ঠিক তেমনি দেখো এই যে এই জায়গাটায় এইটা যা এফবি তাই, আবার ওই ইসির সাথে সমান। তার মানে কি 1 2 3 এই তিনজনই সমান। এই দুটো তো একই, দেখো এই দুটো তো একই, এই দুটো তো একই। তাহলে এই যা এফবি তা, এইটা ইসি তা, তাহলে এই তিনজনই সমান। এই 1 এই 2 এই 3 এই তিনজনই সমান। তাহলে আমাদের আমি লিখতে পারি তো এখন যে তিনজনই সমান, কিন্তু আমি লিখব যে আমার যেটুকু দরকার যে এফবি সমান সমান ইসি। আমার অ্যাকচুয়ালি তিনজনই সমান, আমার এফবি ইসি তিনজনেই সমান। আমার এফবি ইসি তিনজনই সমান, কিন্তু আমি নিচ্ছি এফবি আর ইসি সমান। আমি এখানে বলছি দেখো এই জায়গাটা আমি অ্যাকচুয়ালি জানি কিন্তু সমান সমান এফবি সমান সমান ইসি, কিন্তু আমি লিখছি এই দুজনের সমান। কেন? এই দুটো আমার কাজে লাগবে তাই। আচ্ছা, এবার দেখো তাহলে আমি কি পেলাম, এটা আমি পেয়েছি। মানে আমি আবারও বলি, আমার এই যে এইটা সর্বসম থেকে পেয়েছিলাম, এটা প্রশ্ন অনুযায়ী পেয়েছি, আর এই দুটো জিনিস থেকে, এই দুটো শর্ত থেকে কি পেলাম? এফবি সমান সমান ইসি। আচ্ছা, এবার আমি সমানের কনসেপ্ট হয়ে যাওয়ার পর এবার সমান্তরালের কনসেপ্টে আসবো। কি কনসেপ্টে আসবো? সমান্তরাল। আচ্ছা দেখো সমান্তরালের কনসেপ্টটা। আচ্ছা, আমি আবার একটা ছবিটা এঁকে রাখি, তাহলে তোমাদের সুবিধা হবে। বারবার তো ছবিটা আঁকা যাচ্ছে না, ঠিক আছে ছবিটা বারবার, ঠিক আছে ছবিটা আঁকছি আমি।
দেখো তোমরা, আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। আর বইটা হাতের সামনে রাখবে, তাতে কি হয় তোমরা জিনিসটা বুঝতে পারবে। হাত দিয়ে রাখছি তো বাজে হবে। যাই হোক, এ বি সি ডি ই এফ। আচ্ছা দেখো, আচ্ছা এবার আমি যেটা করাবো সমান্তরালের কনসেপ্ট। সমান্তরালের কনসেপ্ট মানে কি একটু দেখো। সমান্তরালের কনসেপ্টটা হচ্ছে, আমি এখন বলতে পারি এই দুটো কোণ সমান, আবার এই দুটো কোণ একান্তর কোণ। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো এই দুটো কোণ কেন একান্তর? তোমরা জানো যে এই যদি দুটো দাগ দিই তাহলে এখানে এই দুটো কোণ একান্তর হয়। এইটা এটা একান্তর, কোণাকুনি উল্টো একান্তর হয়। তাহলে এখানে এই দুটো কোণও কোণাকুনি উল্টো, তাহলে এই দুটো কোণ একান্তর হবে। তাহলে আমি এখানে বলতে পারি যে এই দুটো কোণ একান্ত। আচ্ছা, এই দুটো কোণ সমানও বলতে পারি, কেন বলো তো? কারণ এই দুটো কোণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এই দুটো ত্রিভুজ সর্বসম হয়েছিল না, তাহলে এই দুটো কোণ সমান বলতে পারি না? অনুরূপ বাহু সমান, অনুরূপ কোণ সমান না? তার মানে এই দুটো কোণ শুধু সমান হচ্ছে না, এই দুটো কোণ একান্তরও হচ্ছে। তাহলে আমি কি পেলাম বলো? কোণ ডি এ ই ও কোণ ডি বি এফ, এই যে দুটো কোণ, এই দুটো কোণ কি সমান একান্তর কোণ। বইতে দেখবে তাই লেখা আছে, এই দুটো কোণ সমান একান্তর কোণ। আর আমরা জানি যদি দুটো কোণ সমান একান্তর হয় তাহলে বাহু দুটো সমান্তরাল হয়। আচ্ছা, এটার মানে কি? এটার মানে যদি তুমি দেখো, এই যে দুটো কোণ ছিল একান্তর কোণ, এই দুটো এখন সমান। তার কারণ হচ্ছে এই যে দুটো বাহু সমান্তরাল। এই দুটো সমান্তরাল না হলে এই দুটো কোণ কোনোদিনও সমান হতো না। তুমি যদি এই জায়গাটা দেখো, আমি যদি রাফে আঁকি, এটা রাফে করি, রাফ যাই হোক, দেখো এই একটা দাগ, এই একটা দাগ, এটা তো সমান্তরাল না। এটা উপর দিকে উঠছে, এটা নিচের দিকে নামছে, তাহলে এই দুটো তো কোনোদিনও সমান্তরাল না। এখানে যদি তুমি দাগ টানো তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা কোনোদিনও কি সমান? কোনোদিনও সমান না, কখনো সমান না। তো সমানটা কখন হবে? যদি এই দুটো রেখা একই দিকে হয়, অর্থাৎ সমান্তরাল হয়। তার মানে হচ্ছে এই দুটো কোণ যদি সমান বলে দেয় প্রশ্নে, তার মানে অবশ্যই এই দুটোকে একই দিকে হতে হবে, অর্থাৎ এই দুটোকে কী হতে হবে? সমান্তরাল হতে হবে। আমি এখানে কি পেলাম? একবার এটা একান্তর কোণ এই দুটো, আবার কি পেলাম? এই দুটো সমান। তার মানে কি এই রেখা দুটো মানে কি আমার এইটা আর এই রেখা দুটো কী হতে হবে? সমান্তরাল হতে হবে। এই দেখো, আমি এই অংশটা যদি এখানে আঁকি, এইটা এইটা এইটা, এটা হচ্ছে এইটা, আর এই যে এইটা এইটা, এটা হচ্ছে এইটা, হ্যাঁ। আর এটা দাগ দিলাম, এই যে দাগটা, এই যে এটা কি ছেদক বা ভেদক যাকে আমরা বলি, এই। তাহলে এখানে কি এই কোণটা আর এই কোণটা কোণাকুনি উল্টো। এই দুটো কোণ কি সমান তখনই হবে যদি কি হয়? এই দুটো বাহু কি হয়? সমান্তরাল হয়। তার মানে আমি তো এই উপপাদ্য করতে করতে প্রমাণ করলাম যে এই দুটো কোণ একান্তর হয়েছে, অর্থাৎ এই দুটো কোণ একান্তর। আবার কি দেখালাম? যে এই দুটো কোণ সমান। তার মানে আমি কি বলতে পারি? এই দুটো সমান একান্তর কোণ যেটা লিখেছি। আর সমান একান্তর কোণ হওয়ার জন্য কি হবে? এই যে দুটো বাহু, এই দুটো বাহু মানে কি আমার এইটা আর এইটা সমান্তরাল। এই দুটো সমান্তরাল হতেই হবে, একই দিকে হতেই হবে। তার মানে আমরা বলতে পারি এ ই সমান্তরাল এফ বি। আমরা বলতে পারি এ ই সমান্তরাল এফ বি। এইটুকু প্রত্যেকে বুঝতে পেরেছ? তাহলে আমরা কি পেলাম? এ ই সমান্তরাল এফ বি। আচ্ছা, এবার দেখো আমি এ ই যা ইসিও তো তাই, কারণ এটা মধ্যবিন্দু ছিল, এই দুটো তো সমান। তার মানে এ ইর জায়গায় আমি ইসি লিখতে পারি। তাহলে এখানে পরের লাইনে এই এ ইর জায়গায় আমি কি লিখতে পারি? ইসি সমান্তরাল এফ বি লিখতে পারি, কারণ যেহেতু এ ই যা
ইসিও তা। এই যে এ আর ইসি কি পুরোপুরি সমান, কারণ এই যে এই আর ইসি তো একই, তাই জন্য এই জায়গায় আমরা ইসি লিখলাম। তাই আমি এখন কি পেলাম, ইসি সমান্তরাল এফবি। আচ্ছা, নেক্সট পাতায় গেলাম। আচ্ছা, আবার ছবিটা আঁকতে হয় বারবার। ঠিক আছে, তোমাদের জন্য ছবিটা আমি আঁকছি, তোমরা কিন্তু না বুঝলে বলো, কোনো সমস্যা হলে বলো, বলার চেষ্টা করব। আচ্ছা দেখো, সমান ছিল আমাদের এ বি সি, এটা হচ্ছে ডি। চলি, উপপাদ্য কখনো মুখস্থ করতে নেই, উপপাদ্য সবসময় বুঝে পড়তে হয়। আজও কিছু ছাত্ররা উপপাদ্য মুখস্থ করে। উপপাদ্য খুব সোজা জিনিস, উপপাদ্য বুঝে বুঝে পড়ো, কোনো দিনও কষ্ট হবে না, সবসময় উপপাদ্য বুঝে বুঝে পড়বে, আর যেভাবে পড়ছি এভাবেই উপপাদ্য পড়বে। আচ্ছা দেখো, তো আমাদের এই জিনিসটা ছিল। আচ্ছা, এবার হচ্ছে যে জিনিসটা আমরা দেখব, আমরা কি পেলাম আগের পাতা থেকে। আগের পাতায় পেয়েছিলাম ইসি সমান্তরাল এফবি, এটা পেয়েছিলাম। এই যা ইসি লিখেছিলাম, তোমরা একটা রাফ খাতা নিয়ে বসবে, আমি যখন বোঝাচ্ছি তোমরাও এভাবে বুঝবে, হ্যাঁ, লিখতে যাবে না, ঠিক আছে, এভাবে বোঝো, সুবিধা হবে। দেখো, ইসি সমান্তরাল এফবি আমি আগের পাতা থেকে পেয়েছিলাম, আমি আগের পাতায় এটা ছিল। আচ্ছা, এবার একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করো, এই যে একটা চতুর্ভুজ এফ বি সিই, একটা কি চতুর্ভুজ। এই চতুর্ভুজের আমি একবার পেয়েছিলাম এই যে দুটো বাহু, আমি একবার পেয়েছিলাম এই এফ বি আর ইসি সমান পেয়েছিলাম। কোথায় পেয়েছিলাম? ওই যে আমি আগে দেখালাম না, এই যে আমি আগে একটু দেখালাম না, এই যে এফ বি ইসি সমান পেয়েছিলাম, মানে কি এই যে এইটা সমান পেয়েছিলাম। আবার এখন কি পাচ্ছি, এই সমান একান্তর কোণ দিয়ে সমান্তরাল দেখালাম, এখন কি পাচ্ছি, এখন পাচ্ছি ওই দুটো বাহুই সমান্তরাল পাচ্ছি। তার মানে আমি কি পাচ্ছি, এই চতুর্ভুজটার এফ বি সমান সমান ইসি, যেটা আগে পেয়েছি, আবার কি পেলাম, এফ বি সমান্তরাল ইসি। এই দুটো একই জিনিস, সেটা আগে পিছিয়ে লিখলাম, এটা এফ বিটা পড়ে ছিল, ওটা একই জিনিস। হ্যাঁ, তাহলে এইটা আমি আগে পেয়েছিলাম, এটা পেলাম এখন। একটা চতুর্ভুজের যখন একজোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়, তখন চতুর্ভুজটা কি হয়, সামান্তরিক। তার মানে আমার এই ক্ষেত্রে দেখো, এই জোড়া যে বাহু, এই যে বাহু দুটো, এটা একবার সমান পেয়েছিলাম, আবার কি পেলাম, এখন সমান্তরাল পেলাম। তার মানে কি, এফ বি সি ই, এই চতুর্ভুজটা একটা সামান্তরিক। তাহলে আমরা নেক্সট কি লিখব, এফ বি সি, শুধু চতুর্ভুজ নয়, চতুর্ভুজটি একটি সামান্তরিক। এফ বি সি চতুর্ভুজটি একটি কি সামান্তরিক। এটুকু বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো, যখন এটা সামান্তরিক হয়ে গেল, তখন আচ্ছা, সামান্তরিকের সংজ্ঞাতে কি জানি, সামান্তরিক কাকে বলে? সামান্তরিক তাতেই বলে যে যার বিপরীত বাহু দুটো সমান ও সমান্তরাল। তা এখন যখন আমি এটাকে সামান্তরিক বলে ফেলেছি, তার মানে তো আমি বলতে পারি এফই আর বিসি সমান, আবার এফই সমান্তরাল বিসি। কেন? আমি তো আগে জানতাম না এটা সামান্তরিক, আমি কি আগে জানতাম সমান্তরিক? আমি তো এই দুটো বাহু সমান, আবার এই দুটো বাহু সমান্তরাল প্রমাণ করার পর লিখলাম যে এই যে চতুর্ভুজটা সামান্তরিক। তার মানে আমি যখনই এটা সামান্তরিক বললাম, তার মানে আমার আবার অন্য দুটো বাহুই কি সমান ও সমান্তরাল হয়ে গেল। তার মানে আমি এখন লিখতে পারি এফ ই, মানে এই যে অন্য দুটো বাহু এফ ই, এইটা আর এইটা, তাহলে এফ ই সমান সমান বিসি ও এফ ই সমান্তরাল বিসি। এটা আমি লিখতেই পারি। কেন লিখতে পারি? যেহেতু সামান্তরিক হয়ে গেছে, সামান্তরিক হয়ে গেলে বিপরীত দুটি বাহু সমানও বলা যায়, আবার সমান্তরালও বলা যায়। আমার এই দুটো বাহু এখন সমান ও দুটো বাহু সমান্তরাল। আচ্ছা,
এবার আমরা প্রথমে সমান্তরালের কনসেপ্টটা নিয়ে করব, তারপরে সমানের কনসেপ্টটা নিয়ে করব, ঠিক আছে? দেখো এই জায়গাটা আমার, তোমরা ছবির দিকে ভালো করে সবসময় দেখবে। আমার এফিটা সমান্তরাল বিসি লিখেছি, তার মানে তো ডিইটা সমান্তরাল বিসি। কেন? যদি এই পুরো রেখাটা এটার সাথে সমান্তরাল হয়, তাহলে এইটুকু সমান্তরাল হবে না? সমান্তরাল শব্দটার মানে কি? মানে ও যদি এরকম লম্বা হয়, আরেকটা রেখা এরকম লম্বা হতে হবে, সেটা ছোট বড় সেটা কোনো ফ্যাক্টর না, এরকম লম্বা হতে হবে। সমান মানে হচ্ছে পুরো সমান হতে হয়, আর সমান্তরাল মানে এই দুটোও সমান্তরাল, এটাও সমান্তরাল, মানে একই রকম। তার মানে এই যে পুরো বাহুটা এটার সাথে সমান্তরাল হয়েছে সামান্তরিকতার জন্য, তার মানে এই দুটো সমান্তরাল। তার মানে কি? যদি এই দুটো সমান্তরাল হয়, তার মানে এইটুকুও এর সাথে সমান্তরাল। যেহেতু এই যে রেখাটা ডিই, এইটা এর পুরো রেখার একটা ছোট্ট অংশ, তার মানে আমরা কি বলতে পারি যে যেহেতু এফই সমান্তরাল বিসি, সুতরাং ডিই সমান্তরাল বিসি আমরা বলতেই পারি, যেহেতু ডিটা এফি রেখারই একটা অংশ। আচ্ছা, এবার সমান দিয়ে ভাববো। তো সমান দিয়ে ভাবলে কী হবে দেখো, এফ ই সমান সমান বিসি লিখতেই পারি, সামান্তরিক হয়েছিল বলে। আচ্ছা, আমি এফির জায়গায় কি লিখতে পারি? দেখো দেখি, এফির জায়গায় এফ ডি প্লাস ডি লিখতেই পারি ইকুয়াল টু বিসি। কারণ ছবির দিকে তুমি দেখো, এই যে এফ ডি আর ডিই এই দুটো মিলেই এফই হয়, তাহলে আমি এই যে পুরো এফই এই জায়গায় কী লিখছি? এফ ডি প্লাস ডিই, ঠিক আছে? আচ্ছা, তোমরা দেখো আমি অঙ্কনে লিখেছিলাম, যে অঙ্কন করেছিলাম না, অঙ্কনে লিখেছিলাম যে ইডিকে এফ পর্যন্ত এমন করে বর্ধিত করা হলো যেন ইডি সমান সমান এফডি হয়। তার মানে কি এই দুটো বাহু তো সমান, তার মানে আমি এখন এই এফডির জায়গায় ডিই লিখতেই পারি। আমি এখন এই এফডির জায়গায় কি লিখব? ডিই লিখলাম। দেখো, এফডির জায়গায় ডিই লিখলাম, প্লাস ডিই ছিল ইকুয়াল টু বিসি। আগের লাইন দেখে দেখে লিখছি, এফডির জায়গায় ডিই লিখলাম, ডির জায়গায় ডি লিখলাম, বিসির জায়গায় বিসি লিখলাম। ডি যোগ করলে কত হয়? 2d ইকুয়াল টু বিসি। তাহলে ডি ইকুয়াল টু কী পেলাম আমরা? দুইটা দিক গেলে হাফ অফ বিসি। তাহলে আমার দুটো জিনিস প্রমাণ হয়ে গেল। একটা কি প্রমাণ হলো? ডি সমান্তরাল বিসি, আবার কি পেলাম? ডি হাফ অফ বিসি। ভালো করে দেখো, যখন পড়বে সবসময় ছবি দেখে পড়বে। আমার প্রশ্নটা হচ্ছে, এই এফডির জায়গায় কেন ডি লিখলাম? আমি তো ডির জায়গায়ও এফডি লিখতে পারতাম। দেখো, আমাকে প্রমাণ করতে বলেছে ডি দিয়ে। আমি যদি এফডির জায়গায় ডি না লিখে এটার জায়গায় এফডি লিখতাম, তাহলে তো আমার ডি অংশটাই উঠে যেত, তাহলে তো প্রমাণ করতে পারতাম না, আমার এফডি দিয়ে অঙ্কটা চলে আসতো। তাই জন্য আমি এফডিকে সরিয়ে ডি লিখলাম, ঠিক আছে? এখানে লিখে দিতে পারো যে যেহেতু এফডি সমান সমান ডি, কারণ এফডি সমান সমান ডি না হলে লিখতে পারতাম না, ঠিক আছে? তাহলে আমাদের আশা করি এই উপপাদ্যটা প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রথমে তো আমরা প্রদত্ত পড়লাম, তারপরে কি পড়েছিলাম? প্রমাণ করতে হবে, তারপরে কি পড়তে হবে? অঙ্কন, তারপরে প্রমাণ, ঠিক আছে? আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি কোনো রকম সমস্যা থাকে তোমরা বলতে পারো।